সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে। চলছে ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ড সিরিজের একটি শ্রেষ্ঠ কাহিনী ফ্রম রাশিয়া উইথ লাভ। আজ পাঠ করছি তার চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। 22। বন্ডের কোলে মাথা রেখে শুয়ে আছে তাতিয়ানা, ছটফট করছে। বন্ড বলছে, চিন্তা নেই, আমি জেগে আছি, তুমি ঘুমোবার চেষ্টা করো, আমি সতর্ক আছি। কোলের মাথাটা উষ্ণ, ভারী, গায়ে একটি চাদর, তার মধ্যে ঢুকলে দুজনে ঘেঁষাঘেঁষি করে শুতে হবে। ভোর 4টে, টার্কির সীমানায় পৌঁছতে আর ঘণ্টাখানেক বাকি। বন্ড ভাবল দিনের বেলা ঘুমাতে পারা যাবে, তখন তাতিয়ানা পাহারা দেবে, বন্ডের পিস্তলটা তাকে দেওয়া হবে। সত্যি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল তাতিয়ানা। ঘুমন্ত তাতিয়ানাকে আরও সুন্দর দেখাচ্ছে। চোখের পিছি স্থির, ঠোঁট দুটোর মধ্যে সামান্য ফাঁক। বন্ডের ভীষণ ইচ্ছে হলো একটা চুমু খেতে, কিন্তু তাহলে ঘুম ভেঙে যাবে। অবশ্য ঘুমাবার আগে তাতিয়ানা জিদ ধরেছিল, আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, আমার তাহলে ভয় করবে না। উত্তরে ওর চুল মুঠো করে দেখে অনেকগুলো চুমু দিয়েছিল বন্ড, অভয়দানের চুমু। সেই চুমু খেতে খেতেই চোখ বুজেছিল তাতিয়ানা। বন্ড এবার অন্য চিন্তায় মন দিল। তুরস্ক পেরিয়ে যাবে ওরা, কিন্তু গ্রিস অতিক্রম করা যাবে কি? তারপর যুগোস্লাভিয়া, টিটো কাদের পক্ষে কে জানে। তবে দুই দেশের সঙ্গে সদ্ভাব রেখে চলছে টিটো। এই লোকগুলো কি করবে? ইস্তানবুলে নিশ্চয়ই খবর গেছে স্পেক্টর চুরি গেছে। বেলগ্রেডের রুশ অ্যাম্বাসি উদ্যোগ নিলে হয়তো তাতিয়ানাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। ওর বিরুদ্ধে চুরির অভিযোগ আসতে পারে। তাহলে কি ওরা ট্রেন থেকে নেমে পালাবে, পরে প্লেনে লন্ডনে পৌঁছবে? নানা চিন্তা। এখন ভোর 5টা, একটু পরে ওরা যেখানে পৌঁছবে সেই জায়গাটার নাম ওজুন পোক্রু। করিমের খবর কি? ওর কাজ কতদূর সফল হলো? যদি ওই লোকগুলোকে তাড়ানো যায় ভালো কথা, না হলে গ্রিসের কোথাও মেশিন সমেত ওরা নেমে গিয়ে অন্য পথে লন্ডন পাড়ি দেবে। বেলগ্রেডে অবশ্য করিমের একজন সুদক্ষ সহকারী আছে, দেখা যাক। কিন্তু ট্রেন থেকে নেমে পালাতে গেলে আরও বেশি বিপদ হতে পারে। এক ফাঁদ থেকে আরেক ফাঁদ, সেটা জানা নেই। কতগুলো মালগাড়ি পাস করল, ট্রেনের গতি মন্থর। ওরিয়েন্ট এক্সপ্রেস লাইন বদল করল, থেমে গেল ট্রেন। তাতিয়ানার মাথার নিচে একটা বালিশ দিয়ে উঠে এলো বন্ড। সব স্টেশনগুলোর চেহারা প্রায় একই রকম, চাষিদের হইচই। করিম এলো, সঙ্গে দুজন পুলিশ, সবুজ ইউনিফর্ম। ওয়াগন লিড কন্ডাক্টরও রয়েছে। ওরা করিডোর ধরে এগোচ্ছে, জার্মান ভাষায় কথা বলছে। বিষয়টা হলো, একজনের টিকিট ও পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। তার নাম হারকোর্ট গোল্ডবার্গ। পরে তদন্ত হবে। গোল্ডবার্গ এমজিবির লোকগুলোর একজন। করিম তার সঙ্গেই কথা বলছিল। পাসপোর্ট পরীক্ষা চলছে সকলেরই। দুজন বয়স্কা ফরাসি মহিলা, তারা করিম বের সঙ্গে যাচ্ছে। হঠাৎ চমক, হার গোল্ডবার্গকে অ্যারেস্ট করা হয়েছে। সে নাকি কন্ডাক্টরকে ঘুষ দিয়ে বিনা পাসপোর্ট ও টিকিটে ট্রেনে করে যাওয়ার চেষ্টা করছিল। গোল্ডবার্গ উত্তেজিত হয়ে রুশ ভাষায় চিৎকার চেঁচামেচি শুরু করছে। দ্বিতীয় জনের নাম হারবেঞ্চ। তার কাগজপত্র ঠিক আছে, তবে মালপত্র সার্চ হবে। লোকটা ড্রেসিং গাউনের বাঁ অংশটা ফুলে আছে। বন্ড কিছু বলতে গিয়েও বলল না। এই লোকটা পার পেয়ে গেল। বন্ড মনক্ষুণ্ণ। গোল্ডবার্গকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। একজন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরিয়েন্ট এক্সপ্রেস আবার যাত্রা শুরু করল। ট্রেন যাচ্ছে বুলগেরিয়ান সীমান্তে ড্রাগমনের মধ্যে দিয়ে। ভোরের বাতাস, সূর্য উঠছে। বন্ড সিদ্ধান্ত নিল ট্রেন থেকে নামা হবে না। 23। ট্রেন ছুটছে গালফ অফ অ্যালেজের দিকে। ডার্ক বলেছিল আরেকটা নতুন দিন শুরু হচ্ছে। বন্ড দাড়ি কামিয়ে স্নান সারল। তাতিয়ানা কৌতূহলী চোখে দেখছিল। করিম এলো, বলল, বাহ, এত সুন্দর গুপ্তচর দম্পতি আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, একটা খবর, মিসেস সমারসেট, তোমার দুজন কমরেডের চাকরি খুব ট্র্যাজিকভাবে শেষ হয়েছে। বন্ড জিজ্ঞেস করল, কি হলো ওদের? দুজনের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, বেআইনি টাকা, কন্ডাক্টরকে $500 ঘুষ, আরও অনেক মিথ্যে কথা বলা। তবে একটা এখনো টিকে রয়েছে, ওই বদমাস বেঞ্চটা। ওকে এখনো কিছু করা যায়নি। যাই হোক, প্রথম রাউন্ডে জিতেছি। বেঞ্চ পাশের ঘরেই আছে, সুতরাং সাবধান। চলে গেল করিম।
ওদের লাঞ্চে দেখা হবে। তাতিয়ানা করিমের ভাষাভঙ্গিতে কিছুটা বিরূপ। যাই বলো, তোমার বন্ধু যথেষ্ট শিক্ষিত নয়, ও একটা অদ্ভুত লোক। ওটাই ওর স্টাইল। তোমার মতো একটা মেয়ে পাওয়ার খুব ইচ্ছে ওর, তাই তোমাকে একটু রাগানোর চেষ্টা করে। এটা আসলে প্রশংসা ও ঘুরিয়ে প্রেম নিবেদন। সুন্দর দুটি নীল চোখে তাকিয়ে তাতিয়ানা বলে, নিজের আর নিজের রাষ্ট্রপ্রধান সম্বন্ধে কথাগুলো বলা কিন্তু রানীকে অসম্মান করা। এটা রাশিয়াতে অসভ্যতা বলেই ধরা হয়। ওদের কথা চলাকালীন ট্রেন তার গতি মন্থর করে থামল আলেকজান্দ্রোপোলিস স্টেশনে। লাঞ্চের টেবিলে তাতিয়ানার সঙ্গে করিমের বেশ আলাপ জমে গেল। এমজিবির বেঞ্চকে বিয়ার কিনতে দেখে করিম লোকটাকে ব্রিজ খেলার জন্য প্রস্তাব দিতে বলল বন্ডকে। তাতিয়ানাকে রেস্তোরাঁর কার্ট থেকে বেরোতে দেখে বন্ড উঠে পড়ল। করিম ব্র্যান্ডি আর সিগারেটের অর্ডার দিল। কামরায় ফিরে তাতিয়ানাকে নিজের পিস্তলটা দিয়ে দরজার ছিটকিনি আটকে বন্ড তার নরম কোমল থাইয়ের উপর মাথা রাখল। গধূলি বেলায় বন্ড চোখ মেললে তাতিয়ানা তার মুখটা বন্ডের মুখের উপর নামিয়ে এনে বলে, ডার্লিং, ঠিক কতদিন আমরা এভাবে কাটাবো? দেহ মনের আলস্য ঝেড়ে ফেলে দিয়ে বন্ড ভাবে, লন্ডনে কি হবে পৌঁছবার পর সেটা জানা যাবে। এটা সত্যি তাতিয়ানা শত্রুপক্ষের গুপ্তচর। বিভিন্ন গুপ্তচর দপ্তরও জানতে চাইবে যে মেশিনটার সাহায্যে তাতিয়ানা চলছে তার ব্যাপারে বন্ড কি বলে। তাতিয়ানাকে ডোভারে যেখানে যে ঘরে ঢোকানো হবে সেটার চারদিকে গোপন ফাঁদ রাখা থাকবে। সাদা পোশাকে সুদক্ষ অফিসাররা তাকে তাদের মতো জিজ্ঞাসাবাদ করবে। রেকর্ডিং এবং নেক্সট কপিং। প্রয়োজনে কোনো সরল সুন্দরী রাশিয়ানকে এনে তাতিয়ানাকে তাতাবে। প্রশ্নকারীরা যদি মনে করে তবেই বন্ডকে তাতিয়ানার সাথে মিলিত হতে দেবে। যদি তাতিয়ানাকে নাম পাল্টে গোপনে 1000 পাউন্ড দিয়ে কানাডা বা অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বন্ডের কি ইংরেজদের প্রতি বিদ্বেষ জানাবে? তখন সে তাতিয়ানাকে পারবে কাছে টেনে রাখতে? তাতিয়ানা চুমু খেতেই বন্ড বলে, সেটা ভবিষ্যৎ কর্মদ্বারাই বলে দেবে। আমরা একসঙ্গে থাকতে পারবো কিনা সেটা আমি নিজেই জানি না। মিষ্টি হেসে তাতিয়ানা বলে, তাই বলে যে কটা দিন পাচ্ছি সেটা আমরা একদম নষ্ট করব না। বন্ড উঠে বসে। করিম এলে বন্ড তাকে বলে, আচ্ছা, তার খবর কি? করিম বলে, আমার হয়ে কন্ডাক্টর নজর রেখে যাচ্ছে। আমাদের গন্তব্যস্থল পর্যন্ত দৈনিক সে $100 করে পাবে। করিম এবার মৃদু হাসি হেসে বলে, কন্ডাক্টরের ধারণা আমরা কোনো স্মাগলারের পিছু নিয়েছি। তুরস্ক থেকে প্যারিসে আফিম স্মাগল হয় এই ট্রেনেই। তবে লোকটা টাকা পেলেই দারুণ খুশি। হ্যাঁ, এবার বলো, ওই রুশি রাজকন্যার খবর কি? আমার মনে হচ্ছে বেঞ্চ ভয়ে কামরা থেকে বেরোচ্ছে না। তাহলেও বলবো যে আমরা কিন্তু, মানে তুমি, আমি আর তাতিয়ানা ওই দাবা খেলার বোরে সবচেয়ে ক্ষুদ্র সৈনিক। আমরা যা কিছু এগোচ্ছি ওরা এগোতে দিচ্ছে বলেই পারছি। বন্ড অস্থির, কিন্তু ওরা চায়টা কি? চক্রান্ত আছে তাতে কোনো সন্দেহ নেই। তাতিয়ানাও জানে না সে নিজেও ওই চক্রান্তে জড়িত। সেও কিছু একটা গোপন করছে, তবে অনেক কিছুই বলেছে, ওর উপর বিশ্বাস রাখতে বলছে। করিম কোনো মন্তব্য করল না। বন্ড বলল, স্বীকার করা যায় আমি তাতিয়ানাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বোকার মতো ভালোবাসি না আমি। এখন তাতিয়ানার কাছ থেকে আরও কিছু সত্যি কথা জানা আমার পক্ষে সহজ হবে। মনে হয় তাতিয়ানা 90% সত্যি কথাই বলেছে। সে জানে আমাকে ঠকানো মানে তার নিজেকেও ঠকানো। খেলাটা শেষ না হওয়া পর্যন্ত পুরো ব্যাপারটা যাই হোক, আমি হলে মেয়েটাকে মেশিন সমেত নিয়ে শালিনিকা স্টেশনে নেমে পড়তাম, তারপর এথেন্স হয়ে লন্ডন যেতাম। তবে তোমরা জুয়ারি, তুমি বা এম দুজনেই। আমি ঝুঁকি নিই না, তোমরা নাও। খুব সুন্দর করে বোঝাবার চেষ্টা করল করিম। ধরো এটা একটা বিলিয়ার্ড টেবিল। সবুজ কেন্টের উপর সাদা বলটাকে তুমি ঠিক হিট করেছ। বলটা পকেটে পড়েছে, কিংবা পাইলটের কাজের সঙ্গেও তুলনা করা যায়। যখন বাজ পড়েছে বা গ্যাসের মেইন পাইপটা ফেটেছে, খেলায় তো একটা আইন থাকে না? বন্ড বলল, এসব কথা তো শুনেছি, এবার তাতিয়ানাকে খেতে আসতে বলো। করিম তবু ঠাট্টা করল, আসলে বিপদের সময় আমি বুকে নয় পেটের উপর ক্রস চিহ্ন আঁকি। ট্রেন এবার থেসালোনিকি স্টেশনে ঢুকেছে। ডিনার শেষ। করিম বলল, আমরা সীমান্তে পৌঁছাবো রাত 1টায়। গ্রেকরা বিশেষ গোলমাল করে না, কিন্তু যুগোস্লাভরা চেঁচামেচি করে। কেউ জ্বালাতন করলে আমায় খবর পাঠিও। পরের গাড়ির দ্বিতীয় কামরায় আমি আছি। কাল ওই হতভাগা গোল্ডবার্গের বিছানাটা দখল করব, 12 নম্বরে। বন্ড নিজের কামরায় এলো। তাতিয়ানা আবার তার কোলে মাথা রেখে ঘুমাতে থাকল।
আরও 3টে দিন কাটবে এই মেয়েটার সঙ্গে ট্রেনের মধ্যেই। বন্ড আর বিশেষ চিন্তা করছে না। এমের সম্পূর্ণ আস্থা আছে বন্ডের উপর। ইন্ডোমেনি স্টেশন, একেবারে গ্রিক সীমান্তে এসি। দরজায় টোকা। কে? আমি কন্ডাক্টর। আপনার বন্ধু করিম বের অ্যাক্সিডেন্ট হয়েছে। পিস্তলটা পকেটে নিয়ে দরজা খুলল বন্ড। কি হয়েছে? আসুন আমার সঙ্গে। করিমের কামরার দরজার দিকে ভিড়, সবাই বিমূঢ়। দৃশ্যটা দেখে শিউরে উঠল বন্ড। আপাদমস্তক কেঁপে উঠল তার। 2টো ডেড বডি, মনে হবে মরার দৃশ্যে অভিনয়ের জন্য সিনেমার ক্যামেরার সামনে পোজ দিয়েছে। একটা দেহ উপরে, একটা দেহ নিচে। নিচেরটা করিমের, গলায় ছুরিকাবিদ্ধ আমুল, শুধু হাতলটুকু বেরিয়ে আছে, মাথাটা ঝুলছে, লাল চোখে শূন্য দৃষ্টি, রক্ত গড়াচ্ছে। ওপরে এমজিবির মোটা লোকটা, ওর নাম বেঞ্চ। করিমের বাঁ হাতটা তার গলা জাপটে আছে। করিমের ডান হাতের ছুরি সম্পূর্ণ গেঁথে গেছে লোকটার পিঠে। দুজনে দুজনকে ছুরি মেরেছে। বন্ড কল্পনা করল প্রথম আঘাত করে বেঞ্চ, পর মুহূর্তেই করিম। সেই করিম উচ্ছল প্রাণবন্ত, এখন নিষ্প্রাণ। জীবন মৃত্যুর মধ্যে বোধহয় এক চুল ফারাক নেই। হায়, এই করিম লোকটা বন্ডের জন্যই প্রাণ দিল। 24 বেলগ্রেড, বিকেল 3টা। বুলগেরিয়ার কম্পার্টমেন্টটা এসে যুক্ত হবে। তার জন্য 8 ঘন্টা অপেক্ষা করতে হবে। জানলা দিয়ে দেখছিল তাতিয়ানা এই মর্মান্তিক দৃশ্যের শেষ অংশটুকু। তার পরনে এখন সেই ফারের কোট। পুলিশ ফটোগ্রাফার এবং বন্ড যথারীতি ব্যস্ত। সন্ত্রস্ত তাতিয়ানা ভাবছে, সে যদি একবার বন্ডকে জানায় তার স্মাশের সঙ্গে যোগাযোগের কথা, তাহলে বন্ড তাকে ছেড়ে চলে যাবে তখনই। তাই সেটুকু বলা হয়নি। কামরায় একজন ঢুকল। সে নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম ট্রেসপো, লোকে বলে টেম্পো। বন্ড কামরায় এলো, বুঝল এ করিমের এক ছেলে। বসো। সবকিছু জানানো হলো তাকে। ওর মুখে ভয়, সন্দেহ, সব শুনে উঠে দাঁড়ালো। কোটের পকেটে হাত রেখে বলল, থ্যাঙ্কস। এবার আপনারা আমার ফ্ল্যাটে চলুন, অনেক কাজ সারতে হবে। বৃষ্টি পড়ছে। একটা পুরনো মরিস অক্সফোর্ড, তাতে চড়ে ওরা এলো টেম্পোর ফ্ল্যাটে। 2টো মাত্র ঘর, টেবিলে মদের বোতল, ফল, বিস্কুট। আপনারা একটু রেস্ট নিন, বাথরুম পাশেই, স্নান সারতে পারেন। আমায় কয়েকটা জরুরি টেলিফোন করতে হবে। সে তার বেডরুমে চলে গেল। এই ঘরে বন্ড আর তাতিয়ানা, কেউ কোনো কথা বলছে না। বন্ড চুপচাপ পায়চারি করছে। তাতিয়ানা বাথরুমে গেল, স্নান করবে বোধহয়। টেম্পো আবার এলো। স্যার, কিচেনে খাবার আছে, তারপর আপনাদের ট্রেন 9টায়। আমি ট্রেনে উঠিয়ে দেব, ততক্ষণ আরামে থাকুন। আরামে থাকার অবস্থা যে নয় সেটা সকলেই জানে। এবার ওর শোবার ঘর থেকে বন্ড টেলিফোনে এমকে ধরল। আমার পার্টনার খুব অসুস্থ, কোনো অর্ডার আছে? খুবই অসুস্থ? ইয়েস স্যার। অন্যরা কেমন আছে? তারা 3 জন ছিল, একজন খুবই অসুস্থ, অন্য 2 জনও কেউ কি লাইনে আড়ি পেতেছে? বোধহয় তাই ভেবে এম বলেন, তুমি সস্ত্রীক কোন পথে লন্ডনে ফিরতে চাও? আপনিই বলুন, স্ত্রীকে নিয়ে চিন্তা নেই। কারো সাহায্য চাও? না, তবে যদি আপনি উচিত মনে করেন। তুমি ব্যাপারটা শেষ অবধি দেখতে চাও তো? ওরা দুজনে সাংকেতিক ভাষা ব্যবহার করছিল, তাই ফার্ম ট্রাভেলিং সেলসম্যান এসব শব্দ ব্যবহার করছিল। বলা হচ্ছিল এই সেলস ক্যাম্পেনের শেষ পর্যন্ত দেখতে বন্ড রাজি কেনা। মাঝপথে এসেছি, শেষটুকু না দেখলে অনুতাপ হবে। বেশ, তবে আমি আরেকজন সেলসম্যান পাঠাচ্ছি। এনিথিং মোর? নো স্যার। এরপর ইতালি, তারপর একে একে সুইজারল্যান্ড, ফ্রান্স। এরা ব্রিটেন মিত্র, কিন্তু তাতিয়ানার ব্যাপারটা কিভাবে শেষ হবে? করিমের মৃত্যুর জন্য কে দায়ী? তাতিয়ানাকে হয়তো গুপ্তচরের কাজেই লাগানো হয়েছে, কিন্তু সেটা সম্পর্কে সে নিজে জানে না, তাকে সেটা বোঝানো হয়নি। করিমের মৃত্যু যে কারণেই হয়ে থাকুক, তার সঙ্গে তাতিয়ানার কোনো যোগাযোগ থাকতে পারে না। বাথরুম থেকে বেরিয়ে এলো তাতিয়ানা। তাকে জড়িয়ে ধরে এতক্ষণে একটা চুমু দিল বন্ড। বোধহয় বোঝাতে চাইল তাকে সন্দেহ করে না সে। তাতিয়ানার মুখ উজ্জ্বল। তাড়াতাড়ি খাওয়া সারল ওরা। এরপর আবার ট্রেন। টেম্পো ওদের সি অফ করল। এই ট্রেনটা যাবে সাভা উপত্যকা দিয়ে।
কন্ডাক্টর, স্ত্রী সবাই যার যার কাজে ব্যস্ত। একে একে ভিনকোসি, ব্রড, তারপর জাকোবের। এখন লজুবলিয়ানা পাহাড়ি অঞ্চল। ভোর হয়েছে, ওরা ব্রেকফাস্ট সারল। রুটি, এগ ফ্রাই, কফি। রেস্তোরাঁ কারে ইংরেজ ও আমেরিকানদের ভিড় এবার। এরপর পশ্চিম ইউরোপ। আরেকটা রাত এগিয়ে আসছে। একসময় আরও কিছুটা এগিয়ে ট্রেন থামল ট্রেনটে। হঠাৎ জানলা দিয়ে একটা মুখ দেখা গেল। চেনা চেনা লাগছে। লোকটার হাতে রেভেনশন সুটকেস, সোনালি চুল, সোনালি গোফ। লোকটা এগিয়ে এসে বন্ডের দিকে তাকালো। সে কি বন্ডকে চেনে? চোখ দুটো ঝাপসা, কিন্তু কি যেন বলতে চায়। লোকটা ফার্স্ট ক্লাসে ঢুকল। এবার বুঝতে পারল বন্ড। হ্যাঁ, একেই এম পাঠিয়েছেন, নতুন সহকারী। লোকটা ঝাপসা চোখে শুধু সেটুকুই বোঝাতে চেয়েছিল, যথাসময়ে যোগাযোগ করবে। এম প্রথমেই হুড়োমুড়ি করেন না, এই স্টাইলেই চলেন বরাবর। 25। এখন রোদ উঠেছে। বন্ড বাইরে করিডোরে এলো। সেই সোনালি মুখটা খুঁজে পেতে দেরি হলো না। লোকটা এগিয়ে এলো। এক্সকিউজ মি, ম্যাচেস আছে? আমি লাইটার ব্যবহার করি। লাইটার এগিয়ে দিল বন্ড। তাই ভালো। যতক্ষণ না খারাপ হয়ে যায়। লোকটার রেইনকোট খুলেছে। পরনে টুইড কোট, ফ্লানেলের ট্রাউজার, হলুদ শার্ট, লাল ডোরাকাটা টাই, আঙুলে সোনার আংটি। বন্ড লোকটার কাজ, অভিজ্ঞতা, স্বভাব চরিত্র বুঝে নিল। খুব সম্ভব মিলিটারি পুলিশ থেকে গুপ্তচর বাহিনীতে এসেছে। পদোন্নতি হয়েছে নিশ্চয়ই। পরিচয় হবার পর আরও খবর জানা গেল। হঠাৎ জরুরি আহ্বান পেয়ে আতঙ্কিত হয়েছিল। তারপর বন্ডের সাহায্যে কাজ করতে হবে জেনে আরও নার্ভাস। বুদ্ধি কতটা ধরে কে জানে, তবে বেশ শক্তিশালী লোক। প্রহরী হিসেবে উপযোগী বটেই। একটা মুদ্রাদোষ আছে, কথায় কথায় ওল্ড ম্যান শব্দটা ব্যবহার করে। কেন যে করে ওই জানে। তাছাড়া ওপর থেকে খানিকটা পাগল পাগল মনে হয়। বন্ডকে বুঝবার চেষ্টা করে। শোনো, তুমি আশায় খুশি হয়েছে আমি। এখনই তোমার বিশেষ কিছু করার নেই। 3 জন রুশ স্পাইকে ইতিমধ্যে তাড়ানো হয়েছে। তবে এই ট্রেনে আবার শত্রুপক্ষের লোক আসবে কিনা কে জানে। আমার প্রথম কাজ এই সঙ্গিনী মেয়েটাকে নিরাপদে লন্ডনে পৌঁছে দেওয়া। আমার নাম জেমস বন্ড, মেয়েটার নাম ক্যারোলিনা সমারসেট। আমিও তাই ওর স্বামী সেজে ডেভিড সমারসেট ছদ্মনাম নিয়ে চলেছি। লোকটা বন্ডকে একটা প্যাকেট দিল, নোট ভর্তি, আর একটা কার্ড। লেখা আছে ক্যাপ্টেন নরম্যান ন্যাশ, রয়্যাল অটোমোবাইল ক্লাব। থ্যাংক ইউ মিস্টার ন্যাশ। এসো মিসেস সমারসেটের সঙ্গে আলাপ করো। ওরা কেবিনে ঢুকল। তাতিয়ানা চমকিত। এ হচ্ছে ক্যাপ্টেন ন্যাশ, আমাদের সাহায্যের জন্য পাঠানো হয়েছে। তাতিয়ানা হেসে তাকে বসতে বলা সত্ত্বেও দাঁড়িয়ে রইল সে। সহজবোধ করার জন্য তাতিয়ানা একটা সিগারেট চাইল। তখনই সিগারেট দিয়ে নিজের লাইটার দিয়ে ধরিয়ে দিল ন্যাশ। বন্ডকে বলল, আপনি নেবেন না ওল্ডম্যান? বন্ড বলল, থ্যাঙ্কস। আচ্ছা ন্যাশ, তুমি কি টেনিস খেলো? না, সাঁতার কাটি। তাই এত ফিট চেহারা তোমার। ট্রেনটে কতদিন রয়েছ? প্রায় 3 বছর। কাজটা কেমন? সেটা তো আপনিই ভালো জানেন ওল্ডম্যান। মহা মুশকিল। কথাবার্তা চালালে এই ওল্ডম্যান কথাটা শুনতে হবে বারবার। হঠাৎ ন্যাশ একটা খবরের কাগজের পাতা এগিয়ে দিল। এটা দেখেছেন ওল্ডম্যান? হেডলাইন, ইস্তানবুলে মারাত্মক বিস্ফোরণ, সোভিয়েত অফিস চূর্ণ। বন্ড ব্যাপারটা বুঝল। কাগজের কাটিংটা ফেরত দিয়ে বলল, সত্যি মর্মান্তিক ব্যাপার। বোধহয় গ্যাসের মেইন পাইপ ফেটেছিল। করিম সুড়ঙ্গ, সেই অ্যাডভেঞ্চার, বিস্ফোরণ, সব কথাই মনে পড়ে গেল বন্ডের। এমনকি সেই ইঁদুর বাদুড়ের কথাও। কয়েক হাজার ইঁদুরও মরেছে। মিটিং ঘরে মরেছে শত্রুপক্ষের 3 জন। ন্যাশ মামুলি সুরে বলল, বোধহয় সেরকমই কিছু হবে। গ্যাস পাইপটাই। লাঞ্চের ঘন্টি বাজল। ন্যাশ, তুমিও তো লাঞ্চ খাবে, চলো। আমার খাওয়া শেষ, ট্রেনটা একটু ঘুরে দেখব। ও আচ্ছা, ঠিক আছে, দেখা হবে। নিশ্চয়ই। যাত্রীরা দুজনকেই দেখছে। পুরুষরা তো তাতিয়ানাকে দেখবেই, কিন্তু মেয়েরাও দেখছে। বন্ড মদের অর্ডার দিল, কিয়ান্তি ব্রোগলিও। তারা বলল, যাক, লোকটা আসাতে ভালোই হয়েছে। তবে ইংল্যান্ডে না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। লন্ডনে ফিরে গোটা 1 হপ্তাহ ঘুম মারব।
এরপর কিছুক্ষণ ন্যাশকে নিয়ে দুজনের মধ্যে আলোচনা হলো। তাতিয়ানা বলল, লোকটার চোখ দুটো বিশ্বাসযোগ্য নয়। NASH, কথাটার রুশ অর্থ আমাদের। বন্ড বলল, না না, লোকটা সাদামাটা। এবারে কথায় হালকা সুর। তাতিয়ানা বলল, তুমি আমাকে খাইয়ে খাইয়ে এমন মোটা করে দিও না যাতে আমার প্রেম করতে অসুবিধে হয়। বেশি খেলে আমাকে ধোলাই দিও। বেশ। অনেক খেয়েছি, ঘুম পাচ্ছে। ট্রেন এবার মায়াস্টে ঢুকেছে। বন্ড বলল, ভ্যানিসে পৌঁছতে আর 1 মিনিট লাগবে। ভ্যানিস তোমার ভালো লাগে না? ও, এখন তো শুধু একটাই স্টেশন। এখন চাইছি তোমাকে ভালোবাসতে। এবার শয্যায় মিলন পর্ব। ছেড়ে ফেলা জামা কাপড় মেঝে, দুটো শরীর এক, প্রেমের উত্থান। ভ্যানিসে থামার সময় তাতিয়ানার কণ্ঠে তৃপ্তির আর্তনাদ। কিছুক্ষণ হাঁকডাক, হল্লা, আবার যাত্রা শুরু। পাদুয়া, ভিসেঞ্জি পেরিয়ে গেল ট্রেন। হঠাৎ জানলার কাঁচে ন্যাশের মুখের ছায়া। বন্ডের কনুই ধরে বলল, শত্রুদের একটাকে চিনেছি ওল্ডম্যান। বন্ড জানত আজ রাতে কিছু একটা ঘটতে পারে। কে সে? আমেরিকান পাসপোর্টে নাম আছে উইলবুর ফ্রাঙ্ক, কিন্তু ওটা ছদ্মনাম। TNT 2বার এসেছিল। খুব সম্ভব আলবেনিয়ায় শত্রুপক্ষের রেসিডেন্ট ডাইরেক্টর। কোথায় সে? তোমার ঠিক পাশের কামরায়, 9 নম্বরে ওল্ডম্যান। তুমিও আমাদের কাছে থাকো আজ রাতে, মানে মেয়েটাকে। ওকে ওল্ডম্যান। ডিনার টেবিলে ওর উপযুক্ত ম্যানার্সের অভাবে আবার বিরক্ত তাতিয়ানা। ন্যাশও বুঝতে পেরে বার কয়েক অ্যাপোলজি চেয়েছে। হঠাৎ তাতিয়ানা অসুস্থ হয়ে পড়ল। খুব সম্ভব মাথা ঘুরছে। সিট থেকে প্রায় পড়ে যাবার উপক্রম। ন্যাশ ওকে তুলে ধরে বলল, চিন্তা করবেন না, আমি কামরায় নিয়ে যাচ্ছি। বিল মিটিয়ে দিয়ে আপনি ঝটপট চলে আসুন। তাতিয়ানা বলার চেষ্টা করল, আমি ঠিক আছি, কিন্তু সঙ্গে সঙ্গে আরও টলে পড়ল। ন্যাশ কিন্তু অত্যন্ত সুদক্ষ হাতে তাকে ধরে বাইরে চলে গেল। বন্ডকে স্বীকার করতে হলো, ওপর থেকে আনাড়ি হলেও লোকটা আসলে খুবই কাজের। তাতিয়ানার কামরায় এসে দেখল ঘুমিয়ে পড়েছে। ন্যাশ বলল, আমার ধারণা হঠাৎ মাথার রেল করেছিল, এখন ভালো আছে, ঘুমোচ্ছে। তাতিয়ানার হাতটা বেশ ঠান্ডা, মরার মতো ঘুমোচ্ছে। ন্যাশ একটা মোটা বই বের করল, ওয়ার অ্যান্ড পিস। বলল, আপনিও ঘুমান, আমি বই পড়ছি, নজর রাখছি। লোকটা কিছু করলেই আপনাকে ডাকবো। পিস্তল আছে তো? তোমার পিস্তল কই? নেই, বাড়িতে একটা পুরনো লুগার আছে। তাহলে আমার পিস্তলটাই তোমার কাছে রাখো। 8টা গুলি আছে, সেমি অটোমেটিক। ন্যাশ ওটা নেড়ে চেড়ে বলল, একটু হালকা বটে, তবে ঠিকমতো চালালে খুন করা কঠিন হবে না। একটা কোনায় জুত করে বসল সে। এটাই ভালো পজিশন। বন্ড আলো নিভিয়ে দিল, শুধু শোবার সময়ের ডিম আলোটা জ্বলছে। ট্রেন এবার একটা টানেলের মধ্যে ঢুকছে। 26। হঠাৎ ঘুম ছুটে যায় বন্ডের। পায়ে মৃদু চাপ। চোখ খুলে দেখে, না, কিছু তো নয়, সবই ঠিক ঠিক আছে। জানলার পাশে ন্যাশ বসে আছে, কোলের ওপর বই। ন্যাশ বলল, ওঠো ওল্ডম্যান, আমার ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে কথা বলি। এখন হঠাৎ ন্যাশের গলার স্বরে আদেশের সুর। এবার ক্লিক শব্দ। কি একটা যেন বন্ডের কবজিতে আছড়ে পড়ল। মারাত্মক আঘাত। মনে হলো কবজিটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে কতগুলো কাঁচের টুকরো ছিটকে এলো। বারুদের গন্ধ ধোঁয়ায় ভরে গেছে। প্রচণ্ড আতঙ্কিত বন্ড। তাহলে এটাই চাল? কোনো সন্দেহ নেই, মস্কো থেকে এসেছে ক্যাপ্টেন ন্যাশ। তাকে মোটেই পাঠাননি। আর পাশের কামরায় MGB এজেন্টের কথাটা নিছক গল্প। তাছাড়া বন্ডের পিস্তল এখন ন্যাশের হাতে। ন্যাশের গলা সম্পূর্ণ পাল্টে গেছে, উদ্যত স্বর। সোজাসুজি কথা বলাই ভালো, এই বইটা আসলে একটা যন্ত্র। এর মধ্যে 10টা বুলেট আছে, .25 দমদম। ইলেকট্রিক ব্যাটারি দিয়ে ছুটতে হয়। রুশরা এর ব্যবহার ভালো জানে। সবই সংক্ষেপে জানালো ন্যাশ। এখন তো বন্ড তার হাতের মুঠোয়, বলতে বাধা কোথায়। 8 ঘন্টা মাত্র সময় আছে তোমার বিদায় নেবার। এখন তাকে ওল্ডম্যান না বলে ব্লাডে ফুল বলাই ভালো। বুঝলে তো, তুমি মোটেই বুদ্ধিমান নও, তুমি একটা খড়ের পুতুল। বন্ড কঠোর গলায় বলল, হ্যাঁ, ব্যাপারটা আমায় শোনাও। আমি তোমায় 8 ঘন্টা সময় দিতে রাজি আছি। লোকটার কাছে মানসিকভাবে হার স্বীকার করা চলবে না। ওল্ডম্যান,
আবার ছলছাতুরের চেষ্টা করো না। তুমি ঠিক সময়েই মরবে। তোমাকে মারাই আমার কাজ। আর জীবনে কোনো কাজে আমি কখনো ভুল করিনি। কে তুমি? আমি স্মার্শের প্রধান জল্লাদ। স্মার্শ, স্মার্শ নামটা তোমার খুবই পরিচিত, তাই না ওল্ডম্যান? স্মার্শ? সত্যি, বন্ডের কাছে এর চেয়ে ভয়ঙ্কর নাম আর কিছু নেই। সেই স্মার্শের প্রধান ঘাতক তার সামনে এখন। এর চোখের লাল আগুন দেখে বন্ডের সন্দেহ হয়েছিল একবার। এরা সাইকোপ্যাথিক খুনে। মনস্তত্ত্বের দিক দিয়ে এরা খুনি হতেই জন্মেছে। গ্রহরাশিচক্র কাজ করে বলে জানা গেছে। এরা উন্মাদ, বিশেষ ধরনের উন্মাদ। উন্মাদনায় খুন করে, খুন করে উন্মাদনা কমে, তখন আসে ডিপ্রেশন, মানসিক অবসাদ। ভাবরা এরকম রাশিচক্রের কথা বলেছিল খুনিদের সম্পর্কে। বন্ড বলল, ন্যাশ, তোমার উপর চাঁদের কোনো প্রভাব আছে। মন তোমাকে অবস্থা বুঝে পাগল করে দেয়। অথবা সিংহ রাশি, লিও। ওহ মিস্টার সিক্রেট সার্ভিস, চুপ করো, বেশি পাণ্ডিত্য ফুটিও না। ভাবছ আমি পাগল? আরে পাগল হলে স্মার্শকে আমায় বড় একটা দায়িত্ব দিত। কিন্তু মেয়েটা, ও এখন অবান্তর। ওর মদের গেলাসে 1 চিমটে ক্লোরাল হাইড্রেট মিশিয়ে দিয়েছিলাম, ব্যাস যথেষ্ট। আজ রাতে ওর জ্ঞান ফিরবে না। পরে অবশ্য যা করা হবে যাতে কোনো সময়ই জ্ঞান না ফেরে, সেটা পরের কথা। শুনলাম, এবার তোমার পুরো কাহিনীটা শোনাবে? ওল্ডম্যান, আবার বলছি, সাবধান, বেশি স্মার্ট হয়ে চাল চালতে যাবে না। আমার পিস্তলের বুলেট সঙ্গে সঙ্গে তোমার হার্ট ফুটো করে বেরিয়ে যাবে। একটা বুলেটই যথেষ্ট। আমার টিপ কেমন ভুলে গেছো? সেই রিস্ট ওয়াচটার কথা ভাবো। তুমি ভয় পেও না, তোমার কাছে যে পিস্তলটা সেটা তো আমার। ওটাকে আমি অনেক ভালো চিনি। যাই হোক, গল্পটা ঠিক আছে, গল্পই শোনো, নড়ো না। এমনকি কান চুলকাতে গেলেও হার্ট ফুটো হয়ে যাবে। যাক, এখন কথা বলতে বাধা কই, বিশেষ করে এক মৃত্যু পথযাত্রীর সঙ্গে। হ্যাঁ, তোমায় স্মার্শ খুন করতে চেয়েছিল, কারণ সেটাই হতো ব্রিটিশ গোয়েন্দা দপ্তরকে একটা জোর ধাক্কা। কেন আমায় বাছা হলো কেন এত লোক থাকতে? তোমার বেশ কুখ্যাতি আছে, নাম ডাক। সেই কুখ্যাতি বা সুখ্যাতি এবার অবশ্য গুঁড়ো হয়ে যাবে। যাই হোক, এর আগে স্মার্শ বেশ কয়েকটা ভুল করেছে, খকলোফের ব্যাপারটা। তাছাড়া যাই হোক, তোমার নামটা সার্জেন্ট করেছিল ক্রনস্টিন নামে এক লোক, নাম করা দাবা খেলোয়াড়। ও তাই বুঝি। তারপর? আমাদের অপারেশন ডিপার্টমেন্টের হেড এক অদ্ভুত মহিলা। আবার কিনা সে পৃথিবীতে খুনি নাম্বার 1। অজস্র খুন করেছে সে, অসংখ্য। নাম রোজা ক্লেপ। ওহ, স্মার্শের মধ্যে মহিলাও আছে। মহিলা খুনি, পৃথিবীতে 1 নম্বর খুনি। ইস, তার সঙ্গে যদি একবার দেখা হতো। বন্ড ভাবল। ন্যাশ বলতে থাকে, এই রোমানোভা মেয়েটা তারই আবিষ্কার। ওকে ট্রেনিং দেওয়া হয়, তার কাজে পাঠানো। তা কেমন কাজ করলো? বিছানা কেমন লাগলো ওকে? মনে হয় ভালোই। যাক, সেসব ছবি তোলা আছে, ওটা তাদের কাজ, তারা বুঝবে। আমার সেদিকে আগ্রহ নেই। শুনেছি 16 মিলিমিটারের রিল, কাগজে স্টিল ফটোগুলো ভালোই ছাপা যাবে। বন্ড বলল, মেয়েটা কি জানতো এসব ছবি তোলা হচ্ছে? সে কি জানতো স্মার্শ তাকে দিয়ে কাজ করাচ্ছে? না, ছবিগুলোর কথা জানতো না, এসব তাকে বলাই হয়নি। রোজা তো তাকে পুরোপুরি বিশ্বাস করেনি। তাছাড়া তাতিয়ানা বেশ ইমোশনাল মেয়ে। ইমোশনাল থাকলে অসুবিধা, সেটা তো তুমিও বোঝো। তবে হ্যাঁ, সে যে স্মার্শের হয়ে কাজ করছে এটা অবশ্যই জানত। বন্ড ভাবে, ইস, মেয়েটা সত্যি বুদ্ধিহীন। কেন বলেনি সে স্মার্শের লোক? আসলে ভয় পেয়েছিল, ভেবেছিল শোনামাত্র বন্ড ওকে জেলে পাঠাবে। শুধু বন্ড নয়, স্মার্শ তাতিয়ানাকেও বোকা বানিয়েছে, অবশ্য অনেক সহজে। ন্যাশ বলে, আগে তোমার তুর্কি বন্ধুটাকে খতম করা দরকার হয়ে পড়ে। ওই আমাদের ইস্তানবুলের সেন্টার ধ্বংস করেছে। তোমাকে মারার পর আমার প্রথম কাজ ওই টানেলটায় ঢোকা। তোমার হার্টে গুলি করব, তারপর মেয়েটার ঘাড়ে। মেয়েটার ডেড বডি জানলা দিয়ে ফেলে দেব, তারপর তোমায় আরেকটা গুলি করে তোমার পিস্তলটা তোমার হাতেই ধরিয়ে দেব। প্রথমে লোকে আত্মহত্যা বলে ধরুক না, প্রেম ঘটিত হতে পারে। স্পেক্টর মেশিন পেলে ওকে বিয়ে করবে বলেছিলে, সেটা কাটতেও পারে যদি বুদ্ধি ট্র্যাপ লাগানো থাকে। মেয়েটাকে দিয়ে একটা চিঠি লেখানো হয়েছে হয়তো। সে তোমায় মেশিন দেবে আর নিজের দেহ দেবে। মোট কথা, সেক্স, স্পাই, লাক্সারি ট্রেন, ছদ্মবেশী মিস্টার অ্যান্ড মিসেস সমারসেট,
সবই আছে। জমাট গল্প, ইন্টারেস্টিং, তাই না উল্টম্যান? বোধহয় শতাব্দীর শ্রেষ্ঠ কাহিনী হতে পারে। বন্ড ভাবে, এই কথাগুলো সত্যি। শ্রেষ্ঠ কাহিনী হবার মতো উপাদান আছে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে। কিন্তু সংকট থেকে মুক্তি পেতেই হবে। ঈশ্বরকে স্মরণ করে বন্ড। ওয়ার অ্যান্ড পিসটা পড়ে যায়। মরিয়া হয়ে আরও বেশ কিছুক্ষণ ন্যাশের সঙ্গে বকবকানি চালায় বন্ড। টোকিওতে কি হয়েছিল, তারপর ক্রিয়েটের কার্যকলাপের বিশদ কথা, ন্যাশের কত রকম দক্ষতা, কায়দা কানুন সব শুনে বন্ড মন্তব্য করল, ওহ, আমাকে মারার জন্য স্মাশকে এত পরিশ্রম করতে হয়েছে। ট্রেন এবার ইতালির সীমান্তে পৌঁছেছে। জায়গাটার নাম দামাদোসোলা। বন্ড বলল, আমার শুধু একটা প্রশ্ন। বলে ফেলো ওল্ডম্যান। একটা সিগারেট দাও না। নাও, কায়দা করো না, আগেই বলেছি। সাবধানে কেস থেকে সিগারেট বের করে বন্ডকে দিল ন্যাশ। হ্যাঁ, এবার বলো, কি প্রশ্ন তোমার? শেষমেশ তুমি কি করবে? টানেল থেকে বেরোনো মাত্র তো তোমায় কন্ডাক্টর ধরবে। আরে ধুর, ডিজনে একটা গাড়ি থাকবে, সেটা আমাকে প্যারিস নিয়ে যাবে। আমার নাগাল কেউ পাবে না। গল্পে আরেকটা ক্যারেক্টার থাকতে পারে যে তোমার বুক থেকে বুলেটটা বের করবে। সে ভাববে নানা কথা। সে কথা থাক, তুমি তারপর? আমি রোজা ক্লেবের কাছে রিপোর্ট দেব। রিপস হোটেল, রুম নং 204। তার গাড়ির ড্রাইভার সেজে সোজা বার্লিন। দুজনেই চম্পট দেব। ওহ, এবার আমি নিশ্চয়ই অর্ডার অফ লেনিন পাব। ট্রেন চলছে। আর কতক্ষণ? বন্ড ভাবে, সে নিজেও কিছু ভুল করেছে। তাতিয়ানা তো মহাভুল করেছেই। একটু সাবধান থাকলেই তারা এরকম চরম বিপদ এড়াতে পারত। কেন বন্ড এক কথায় ন্যাশকে এমএল লোক বলে মেনে নিল? সামান্য পরীক্ষা করল না? তাতিয়ানার প্রেমে এত অনুরক্ত হবার আগে কেন ভালো করে সব দিক ভেবে দেখল না? প্রথম রাত্রিটা মনে পড়ে। তাতিয়ানার উলঙ্গ শরীরে শুধু গলায় রিবন আর পায়ে কালো মোজা। বলতে গেলে বন্ড সেই নগ্ন সৌন্দর্যের কাছে নিজের মস্তিষ্ককে বিসর্জন দিয়ে দিল। ওহ গড, হোয়াট এ ব্লাডার! বন্ড অনুশোচনায় দগ্ধ হতে থাকে। মৃত্যু আর কয়েক সেকেন্ড দূরে। ট্রেনের শব্দটাই যেন তার আগমন ঘোষণা করছে। গুরু গুরু গর্জন। বইটা তো একটা যন্ত্র। তার পুট থেকে গুলি ছুটে আসে। মলাটে ওয়ার অ্যান্ড পিস লেখা। টলস্টয়ের ছুতো করে এক ধাপ্পা। শেষবারের মতো তোমার ঈশ্বরকে ডাকো, বলার সঙ্গে বুলেট ছুটে আসে। মাত্র 2 গজ দূর থেকে বন্ডের বুকে বিদ্ধ হয়। 27। মেঝের উপর লুটিয়ে আছে বন্ডের দেহ। হ্যাঁ, নিখুঁত টিপ বটে। একটি বুলেটই নাকি যথেষ্ট হবে। তাই হয়েছে। কিন্তু বুলেটটা বন্ডের হার্ট ফুটো করেনি। সেক্ষেত্রে লক্ষ্যটা নিখুঁত হয়নি। এক চুলের জন্য হার্ট বেঁচে গেছে, কিন্তু পাঁজরগুলো চলে যাচ্ছে। বন্ড বুঝল, না, আমি মরিনি, কিন্তু ওই অসহ্য যন্ত্রণা নিয়ে কতক্ষণ বাঁচব জানি না। মরার ভান করে হাত পা ছড়িয়ে নির্জীব হয়ে শুয়ে রইল বন্ড। চোখে সামান্য দেখতে পাচ্ছে সে। নাকের সামনে ন্যাশের জুতোর মুখটা। অ্যাটাসে কেসটার কাছে খুরের মতো ছুরিটা আছে, কিন্তু সেটার কাছে হাত পৌঁছবে না। বন্ড টের পেল ন্যাশ উঠে দাঁড়িয়েছে। এবার তার গুলিবিদ্ধ করবে তাতিয়ানার ঘাড়। বন্ডের বেরোটা পিস্তলটাকেই কাজে লাগাবে ন্যাশ। বন্ডের পিস্তলের গুলিতেই তাতিয়ানা মরবে। হায়, কি ট্র্যাজেডি! মর্মান্তিক। অর্ধচেতন অবস্থায় বন্ডের মস্তিষ্ক কিন্তু কাজ করছে। পুরুষের শরীরের কোনো অঙ্গে আঘাত করলে সে মারা যেতে পারে। অ্যানাটমি অনুযায়ী অবশ্যই পুরুষের নিম্নাঙ্গের কোনো অংশ। সেটা লড়াক্য বন্ডের বিলক্ষণ জানা ছিল, যেখান দিয়ে প্রধান শিরাটা গেছে। উরুর হাড় আর নিতম্বের হাড়, ফিমোরা এবং ইলিয়াক, যেখানে জোর খেয়েছে কুচকের ঠিক মাঝখানে। সেই মোক্ষম জায়গাটাতে হিট করতে পারলে মানুষ মরবে, অথবা চিরকালের মতো অক্ষম পঙ্গু হয়ে যাবে। কিন্তু লোকটার চেহারা বিকট দৈত্যের মতো, খালি হাতে কাবু করা অসম্ভব। তাই ওই ধারালো দুদিকে ধারওয়ালা ছুরিটা চাই। কি করছে ন্যাশ? নাকের সামনে বাদামি জুতোর ডগাটা নেই। তার মানে ন্যাশ উঠে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে বন্ডের শরীরটাকে ডিঙিয়ে যাবে ও। একটা পা উঠিয়েছে, ফলে ওর 2 উরুর মাঝে কুচকির সেই মারাত্মক প্রাণঘাতী অংশ বন্ডের হাতের কাছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই এসে যাবে। অতি কৌশলে প্রচণ্ড যন্ত্রণা চেপে কেসের পাশ থেকে ছুরিটা হাতে পেল বন্ড। হ্যাঁ, লোকটা বন্ডের শরীর ডিঙোবে। এক পা উঠিয়ে বন্ডের দেহ পেরিয়ে ওপাশে রেখেছে। তাতিয়ানার কাছে যাবে সে। ওর 2 পায়ের মাঝখানে
বন্ডের আহত দেহ, মৃতপথ। দ্বিতীয় পাটাও উঠছে। 2 পায়ের মধ্যস্থল, সন্ধিস্থল এবার বন্ডের হাতের নাগালে। বিদ্যুৎ বেগে ছুরি চালালো বন্ড। এক আঘাতে প্রায় সম্পূর্ণটা ঢুকে গেল নাসের 2 কুচকির মাঝখানে। প্রাণদায়ী শিরা দুটুকরো হয়ে গেল ছিন্ন হয়ে। আহ আহ! এক বিকট মরণমুখী জন্তুর আর্তনাদ। ঢং করে বেরেটা পিস্তল মেঝেতে পড়ে গেল। পর মুহূর্তেই ন্যাশের অতিকায় দেহ আছড়ে পড়ল মেঝের উপর। তড়াম! এক হাত বাড়িয়ে একটা পায়ের গোড়ালি চেপে ধরল বন্ড। জুতো শুদ্ধ পাটা মোচড়াতে লাগল। নিদারুণ মোচড়, যাতে গোড়ালির হাড় ভেঙে যায়। আরেক হাতে বাঙ্কের রড ধরে ব্যালেন্স রেখে ওঠার চেষ্টা করল বন্ড। টের পেল নাসের আঙুলগুলো ওর উরুতে আঁচড় কাটার চেষ্টা করছে, মৃত্যুপ্রায় জন্তুর মতো। কিন্তু বন্ডের পক্ষেও লড়াই চালানো সম্ভব নয়। মাথা ঘুরছে তার, চোখের তারায় অন্ধকার ঘনিয়ে আসছে। আর বেশিক্ষণ নয়, মৃত্যু তার জন্যেও এগিয়ে আসছে। হঠাৎ এটা কি হলো? কি যেন হাতে ঠেকল। আরে সেই বইযন্ত্রটা, যার পুটের ফুটো দিয়ে গুলি বেরোয়, কিন্তু মলাটে লেখা থাকে ওয়ার অ্যান্ড পিস। মরিয়া হয়ে বোতাম টিপল বন্ড। ক্লিক ক্লিক ক্লিক। ঝাঁঝরা হয়ে গেল ন্যাশ। প্রায় নিঃশব্দে তার শিথিল দেহ গড়িয়ে গেল, প্রাণহীন। হাঁপাচ্ছে বন্ড। মৃত্যু আর কত দূর? এখনো চোখে দেখতে পাচ্ছে সিলিংয়ে বেগুনি আলোটা, তবে সেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। ক্রমাগত ঘামছে সে, চোখে জ্বালা। বুঝতে পারা যাচ্ছে না ট্রেনের শব্দটা কি ম্রিয়মাণ। ট্রেনটা চলছে তো। হ্যাঁ, টানেলের মধ্যে দিয়ে পাস করার সময় ঝমঝম শব্দ শোনা গেল, কিন্তু তারপর ওরিয়েন্ট এক্সপ্রেস অতি মন্থর। দাঁতে দাঁত চেপে কোনো মতে উঠে বসল বন্ড। এবার চোখ কাজ করছে। লাইনের উপর আলোর ঝকমকি। ট্রেন থামছে। ন্যাশ মরেছে কি নিশ্চিত হওয়া যায় না। অবশ্য দেখা যাচ্ছে ওর শরীর মরা কাঠের মতো স্থির, শক্ত হয়ে উঠেছে। আহ, ট্রেন ছাড়বে কখন? এরপরে থামবে আল্পসে, ক্যান্টন ভ্যালেস। মানুষের দেহে নাকি 10 পয়েন্ট রক্ত থাকে। ক্রমশ সমস্ত রক্তটাই ভ্যালেসের শরীর থেকে বেরিয়ে যাবে। গড়িয়ে প্যাসেজের দিকে না যায় যেন, বিছানার চাদর কেটে টুকরো করে রক্ত মুছতে শুরু করল বন্ড। জল ছিল, এক জাগ ভর্তি জল শেষ হয়ে গেল। তাতিয়ানা বেঁচে আছে তো? ওকে কি লোকটা বিষ দিয়েছিল? তাতিয়ানার গলায় হাত রেখে ত্বকের উষ্ণতা টের পেল বন্ড। কানের লতিতে চিমটি কাটায় সামান্য নড়ে উঠল তাতিয়ানা। বারবার চিমটি কাটতে থাকলো বন্ড, যাতে মেয়েটার এই মুহ্যমান অবস্থায় কেটে যায়। যেন ঘুমের ঘোরে তাতিয়ানা বলে ওঠে, আহ, বিরক্ত করো না। যাক, তাতিয়ানা সুস্থ, জীবিত। বন্ড তাকে মৃদু ঝাঁকুনি দিতে থাকল। চোখে মুখে জলের ছিটে দিল। পাশ ফিরে চোখ মিলল তাতিয়ানা। নীল চোখ, গলা স্বরে বিরক্তি। কি হয়েছেটা কি? আবার চোখ বুঝল তাতিয়ানা। তার ঘোর কাটছে না। অবশ্য তাতিয়ানার মুখটা অসুস্থ, অসুন্দর দেখাচ্ছে। জোরালো ঘুমের ওষুধের প্রতিক্রিয়া হতে পারে। বন্ড ওর চুলের ঘাম মুছে দিল। তাতিয়ানাকে উপর থেকে নামিয়ে আনলো নিচের বাঙ্কে। ট্রেন পৌঁছল ভাল্লোরবেস। এটা ফ্রান্সের সীমান্ত অঞ্চল। করিডোরে এলো বন্ড। কিছু লোক নেমে গেল ট্রেন থেকে। কামরায় ফিরে ন্যাশের হাতঘড়িটা নিজের হাতে বাঁধল বন্ড। এখন 4:30। তাতিয়ানা চোখ মেলে আবার চোখ বুঝল। কন্ডাক্টরের সাহায্য নিল বন্ড। ম্যাডামের শরীর খারাপ, আমরা ডিজনে নামব। কোনো চিন্তা নেই, তাছাড়া ট্রেনে ডাক্তার আছে, আমরা আপনাদের ঠিকমতো সাহায্য করব। মোটা বকশিস পেয়ে খুশি কন্ডাক্টর। স্টেশন ডিজন। তাতিয়ানাকে বের করে এনে দরজা টেনে দিল বন্ড। ভিতরে পড়ে রইল ন্যাশের মৃতদেহ। সুন্দর প্ল্যাটফর্ম। তাতিয়ানা টলতে টলতে হাঁটছে। বলাই হয়েছে সে অসুস্থ। ওরা হাঁটছে হাঁটছে। ট্রেন চলে গেল, চলে গেল ট্রেন। 28। ঘড়িতে এখন 11:45। ট্যাক্সি এসে দাঁড়ালো যে হোটেলটার সামনে, তার নাম রিজ। ক্যাম্বেল দিয়ে প্রবেশ পথ। বাইরের দিকে এগিয়ে গেল বন্ড। ডবল ভদকা মার্টিনের অর্ডার দিল। কয়েক চুমুক দিতে মনটা চাঙা হয়ে উঠল। ইতিমধ্যে তার ট্রিটমেন্ট হয়েছে, গুলি বের করা হয়েছে। মনের খুশিতে শরীর চাঙা হয়েছে অনেকটা। মনে হচ্ছে এ যাত্রা কর্মকাণ্ড শেষ। তাতিয়ানা এখন অ্যাম্বাসিতে।
নিজের শোবার ঘরে বিশ্রাম নিচ্ছে। বিস্ফোরক সমেত স্প্যাক্টরটা নিয়ে গেছে ডিকসুমিন ব্যুরোর বম্ব ডিসপোজাল স্কোয়াড। সেখানকার চিফ ম্যাথিসের সঙ্গে কথা হয়েছে বন্ডের। এই হোটেলের দ্বাররক্ষীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল পুলিশ। বন্ডকে যেন এক চাবি দেওয়া হয়, পাস কি, যা দিয়ে হোটেলের যে কোনো ঘরের দরজা খোলা যায়। কৌশলগত কার্যকলাপও ভেবে নেওয়া হয়েছে। একটা বাস্কেট থাকবে, তার মধ্যে থাকবে যা যা প্রয়োজন। খবর আছে তাতিয়ানা এমবিসি থেকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেছে, লাঞ্চের পরে ফিরবে বলে জানিয়ে গেছে। মার্টিনি শেষ করে বন্ড এবার এলো নির্দিষ্ট কক্ষের দরজায়। এটা 4 তলা, রুম নম্বর 204। হ্যাঁ, তাই তো ন্যাশ বলেছিল। দরজায় টোকা মারার পর শুনতে পেল, ভেতরে আসুন। কণ্ঠস্বর এক বৃদ্ধার, মৃদু কম্পিত। পাসকির দরকার হলো না, দরজা খোলাই ছিল। হ্যান্ডেল ঠেলে ঢুকল বন্ড। বেশ সাজানো ঘর, লাল কার্পেট। ডেস্কে বসে এক বৃদ্ধা কি যেন বুনছিল। জানলার রোদ এসে পড়ছে তার সর্বাঙ্গে। চোখে হালকা নীল বাইফোকাল চশমা। কই মশিয়ে, অর্থাৎ হ্যালো মিস্টার, বৃদ্ধা বলল। বৃদ্ধার চোখে বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। বন্ডকে দেখেও, তবে কি সে ভুল ঘরে ঢুকে পড়েছে? সাদা চুল এক বৃদ্ধা। একে তো মোটেই স্মার্শের কর্মচারী বলে সন্দেহ করা যায় না। রিটায়ার্ড লাইফ যাপনকারী এক ধনী বৃদ্ধা মাত্র। বুকে ঝুলছে সরু চেনে বাঁধা চশমা, পায়ে কালো বোতাম লাগানো জুতো। এ কি করে রোজা ক্লেব হবে? বন্ড বলল, আমি বন্ড, জেমস বন্ড। আমি কমটেস মেট্রোলন্টেন। বলুন কি চাই? উচ্চারণে ফরাসি সুর, মনে হয় জার্মান সুইস। ক্যাপ্টেন ন্যাশের মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, তিনি তাই আজ আসতে পারছেন না। তার বদলে আমাকেই আসতে হলো। চোখ কুঁচকে বৃদ্ধা বললেন, ক্যাপ্টেন ন্যাশ? দুর্ভাগ্যের ব্যাপার, কিন্তু এই নামে কাউকে আমি চিনি না। আপনিও অপরিচিত। বসুন, আমি কি করতে পারি বলুন? একটা আর্ম চেয়ার দেখিয়ে বন্ডকে বসতে বলল বৃদ্ধা। খুবই ভদ্র আচরণ। বন্ড বসল। প্রায় 6 ফুট দূরে এই চেয়ারটা। এবার বৃদ্ধাকে একটু খটিয়ে লক্ষ্য করল। সাদা চুল, পাউডারের প্রলেপ, কুৎসিত ব্যাঙের মতো মুখ, হলুদ চোখ, পাতলা গোফের রেখাও আছে নাকের নিচে। উল বুনছে বৃদ্ধা, কিন্তু বোনার কাঁটাগুলো একটু অদ্ভুত ধরনের। বলুন মশিয়ে। বন্ড এবার পরিষ্কার সিদ্ধান্তে এলো। বেশি মার প্যাচে সময় নষ্ট করে লাভ নেই। খুব দৃঢ় অথচ সহজভাবে বলল, শুনুন, আমার সঙ্গে অ্যাক্টিং করার কোনো দরকার নেই। তুমি আসলে রোজা ক্লেব, স্মার্শের 2য় বিভাগের প্রধান। তুমি দুর্দান্ত খুনি। তাছাড়া কিভাবে অমানসিক যন্ত্রণা দিয়ে স্বীকারোক্তি বা কথা আদায় করতে হয় সে ব্যাপারে তোমার অপরিসীম দক্ষতা। আমাকে আর তাতিয়ানাকে তুমি খুন করতে চেয়েছিলে। যাই হোক, তোমার সঙ্গে অবশেষে দেখা করে আমি খুশি। কোনো ভাবান্তর নেই বৃদ্ধার, শুধু গলা স্বর কিঞ্চিত কঠোর হল। মশিয়ে, আপনি উন্মাদ, বদ্ধ উন্মাদ। আমি লোক ডাকছি, আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দেবে। বৃদ্ধা কলিং বেলের বোতামের দিকে হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল বন্ড। টুকরো হয়ে গেল চেয়ারটা। পিস্তল হাতে নিল বন্ড। এবার রোজা ক্লেব ঝাঁপিয়ে পড়ল তার উপর। টেলিফোনের মুখে ধোয়া কেন? ওর উলের কাঁটাগুলো ধারালো অস্ত্রের মতো ঝকঝক করছে। একটা কাঁটা বন্ডের পায়ে বিদ্ধ হচ্ছিল, কিন্তু লাথি মেরে ক্লেবকে ছিটকে ফেলে দিল বন্ড। এবার বুঝল বন্ড, কাঁটার মুখে নিষ্প্রভ নীল রং আসলে নার্ভের বিষ, জার্মানদের তৈরি। দেহে আঁচড় লাগতেই ক্লেব আবার ছুটে এলো। এবার কাঁটার আঘাত আসছে মাথার উপর। চট করে মাথা সরালো বন্ড। কাঁটাটা গিয়ে বেঁধল দেয়ালে। ক্লেবের মাথার পরচুলা খুলে গেছে। সাক্ষাৎ ডাইনি। এবার সে রুশ ভাষায় বিড়বিড় করছে। বন্ডের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। পিস্তলটা ঠিকমতো বের করতে পারছে না বন্ড। খাপের সঙ্গে আটকে গেছে, তাই চেয়ারটা তুলে আত্মরক্ষার চেষ্টা করল। ক্লেব এবার এগিয়ে গেল সেই তথাকথিত ফলস টেলিফোনের দিকে। বোতাম টিপতে গেল। নিজের আর্ম চেয়ারটা মাথার উপর তুলে ক্লেবের গায়ে প্রচণ্ড জোরে আছড়ে দিল বন্ড। আশ্চর্য, এক গাদা বুলেট ছিটকে পড়ল চারদিকে, কিন্তু প্লাস্টারের গুঁড়ো ঝরে পড়ল বন্ডের মাথায়। এবার চেয়ারের পায়াগুলো দিয়ে বৃদ্ধাকে আটকে দিল বন্ড। ঠেলতে ঠেলতে দেয়ালের দিকে নিয়ে গেল। ক্লেবের পিঠ থেকে গেল দেয়ালে, কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে ক্লেব। অসম্ভব শক্তি তার। তাকে আটকে রাখতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বন্ডকে। সঙ্গে সঙ্গে বন্ডের গায়ে, মুখে ক্রমাগত থুতু ছেটাচ্ছে রোজা ক্লেব। তার হাতে বিষ মাখানো কাঁটা উদ্যত এখনো। চেয়ারে 4 পায়ের মধ্যে আটকে
তাকে দেয়ালে ঠেলে রেখে হঠাৎ তার কবজিতে একটা জোর লাথি কষালো বন্ড। রোজা ক্লেবের হাত থেকে বিষ মাখানো কাঁটা ছিটকে গেল। কাঁটাটা বন্ডের মাথার উপর দিয়ে উড়ে পিছনের দিকে পড়ে গেল। রুশ ভাষায় নিশ্চয়ই কোনো গালাগাল দিল ক্লেব। এখনও সে সমানে থুতু ছিটিয়ে চলেছে। বন্ড বলল, শোনো রোজা ক্লেব, তোমার দিন শেষ হয়ে এসেছে। খেল খতম। ডিওক্সিম এখানে আসছেন এখনই। তোমাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। তোমাকে হোটেল থেকে তুলে নিয়ে যাওয়া কেউই টের পাবে না। তুমি এখন আর কোনো ব্যক্তি নয়, একটা নম্বর মাত্র। ফাইলে তোমার নামের পাশে একটা নম্বর পড়বে, সেটাই তোমার পরিচয় হবে। তারপর তোমার শেষ আশ্রয় হবে উম্মাদ গারদে। ক্লেবের মুখ যেন তেল মাখা। আমি যখন পাগলা গারদে থাকবো তখন তুমি কোথায় থাকবে বন্ড? থাকবো, কোনো এক জায়গায় থাকবো, বেঁচে থাকবো। ওহে ইংরেজ গুপ্তচর, সে সম্ভাবনা নেই, জেনে রেখো। দরজা খুলে হাসতে হাসতে ম্যাথিস ঢুকল। সঙ্গে দুজন লোক, তারা লন্ড্রিতে কাজ করে। ম্যাথিস বলল, আহা, মহিলা দাঁড়িয়ে আছেন কেন? যাও, তোমার একটা বড় বেতের ঝুড়ি নিয়ে এসো, সেখানে ওকে আরাম করে শুইয়ে দাও। ওরা ওদের কাজ করছে। ক্লেব এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ডের দিকে। এবার এক পায়ের জুতো দিয়ে অন্য পায়ের গোড়ায় চাপ দিল ক্লেব। সঙ্গে সঙ্গে একটা 1/2 ইঞ্চি ফলার ছোট্ট ছুরি বেরিয়ে এলো। সেই ছুরির মুখটাও ধোয়াটে নীল রং, অর্থাৎ বিষ মাখা। এদিকে ওই দুজন লোক বেতের ঝুড়িটা ক্লেবের কাছে নিয়ে এলো। ম্যাথিস হুকুম দিল, এই ঝুড়িতে ঢেকে ওকে বাইরে নিয়ে যাও। বন্ড বলল, আবার দেখা হবে। হলুদ চোখ মেলে রোজা ক্লেব বলল, বাই মিস্টার বন্ড। নাটক হয়তো এরকম শান্তভাবেই শেষ হবে বলে সবাই ভেবেছিল, তা হলো না। রোজার জুতোর আগাটা ইস্পাতের। এবার সে বন্ডের গায়ে লাথি ছুড়ল। সেই স্টিলের মুখে একটা ধারালো ধাতব জিভ 1 ইঞ্চি বেরিয়ে এলো। বন্ডের পায়ের ডিমে অসহ্য যন্ত্রণা। পিছু হটে এলো। লোক দুটো পাকড়ে ধরল রোজা ক্লেবকে। ম্যাথিস বলল, স্মার্শের লোক কখনো বদলায় না। যাই হোক বন্ধু, তুমি ক্লান্ত, অ্যাম্বাসিতে গিয়ে বিশ্রাম নাও। ডিনারে দেখা হবে, প্যারিসের সবচেয়ে ভালো ডিনার। সঙ্গে থাকবে সবচেয়ে সুন্দরী এক মেয়ে। এই হাসি ঠাট্টার অবস্থা নয় বন্ডের। তার শরীর ক্রমশ ঢলে আসছে। হাত পা শিথিল, হাত ঝুলে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথচ কাউকে বলা যাচ্ছে না। ম্যাথিসরা রোজা ক্লেবকে নিয়ে বেরিয়ে গেল। মনে মনে বলল, সবচেয়ে সুন্দরী মহিলা তো রাশিয়া থেকে এসেছে, তার দেখা পেয়েছি। কিন্তু এ কথা মুখ দিয়ে বের হলো না বোধহয়। কার্পেটের উপর আছড়ে পড়ল বন্ড। কাহিনী কি অসমাপ্ত? কি হলো বন্ডের? চিরজয়ী বন্ড এখন কিভাবে বাঁচবে? আসবে নিশ্চয়ই ঈশ্বর প্রেরিত কেউ, যেমন বরাবর এসেছে, যেমন বরাবর ঘটেছে। আজকের এই 4র্থ পর্বের মধ্য দিয়ে শেষ হল ইয়াং ফ্লেমিংয়ের অমর সৃষ্টি, জেমস বন্ড সিরিজের একটি শ্রেষ্ঠ কাহিনী, ফ্রম রাশিয়া উইথ লাভ। আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন, চমৎকারভাবে উপভোগ করেছেন। এরকম যদি আরও বেশি বেশি গল্প বা উপন্যাস পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আর এছাড়াও যদি আপনাদের রিকোয়েস্টেড কোনো গল্প বা উপন্যাস থেকে থাকে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা 15 মিনিটস অডিও বুক চ্যানেলের একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নতুন গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।